আমাদের যে দখলদাররা ক্ষমতার চেয়ারে বসে আছে, তারা একটা সর্বনাশা খেলা শুরু করেছে। ভারত, আপনারা জানেন যে প্রথমে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এখন তারা আমাদের যে রেল লাইনের উপরে রেল যোগাযোগ, ট্রানজিট প্লাস আদার্স অন্যান্য প্রজেক্ট, রেল সংক্রান্ত সব প্রজেক্ট তারা ফাইন্যান্স করা, অর্থায়ন করা বন্ধ করে দিয়েছে, স্থগিত করেছে। $50 কোটি প্রায় 5,500 কোটি টাকার উপরে, 5,500 কোটি রুপি, 6,500 কোটি টাকার উপরে। তো এইভাবে আমি 2 দিন আগে আমার একটা এপিসোডে বলেছি, ভারত কিন্তু বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে তাদের আচরণে, তাদের নীতিতে অনেকটা রুষ্ট হয়েছে, বিরক্ত হয়েছে, এবং তারা তাদের যে কয়েকদিন আগে যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, ওই বিবৃতি ভাষা খুব সহজ ছিল না, খুব নরম ছিল না। যারা রাজনীতি খোঁজখবর রাখে, যারা ভারতকে চিনে, ভারতের ডিপ্লোমেসি বোঝে, তারা অন্তত অনুমান করতে পারে ওইসব কথার অর্থ কি। আমার মতো সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি সেদিন বলেছি এই কথার সিগনিফিকেন্স কিন্তু খুব খারাপ। ভারত সহসা এই ধরনের কথা বলে না। তারা যখন বলছে তার মানে আমরা অচিরেই কোনো একটা পদক্ষেপ দেখতে পারবো। ঠিকই 2 দিন পরই তারা এই অর্থায়ন এবং প্রকল্প স্থগিত ঘোষণা করেছে। ইউনূস সরকার কয়েকদিন আগে ভারতের কয়েকটা পণ্য আমদানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তাতে আমাদের কি লাভ হবে? ভারতের তো কোনো কথাই কিছু নাই। আমাদের লাভটা কি হবে? আলু বন্ধ করেছে, যখন আমরা ঠেকতাম, যখন আলু 60-70 টাকা হয়ে গেছে, 80 টাকা হয়ে গেছে, তখন ভারত থেকে আমরা আলু এনেছি, বিশেষ অনুরোধ করে ভারত থেকে আলু আনা হয়েছে। ডিম বন্ধ হলে, ডিমের দাম যখন বেড়ে যায়, তখন ভারত থেকে ডিম এনে সেটা পেঁয়াজ যখন ভারত উন্মুক্ত করা দিল, ট্যাক্স কমাই দিল, আমাদের এখানে পেঁয়াজের দাম কমে গেল। যখনই এই নিষেধাজ্ঞাগুলি দিচ্ছে, সাথে সাথে পেঁয়াজের দাম 20 টাকা 22 টাকা প্রতি কেজিতে বেড়ে গেছে। এখন 60 টাকার উপরে প্রতি কেজিতে পেঁয়াজ, এবং আরো বাড়বে, আলুর দামও বাড়বে। ভারতকে চটানোর জন্য যা যা করার দরকার তাই করা হচ্ছে। পাকিস্তানের সাথে আমাদের স্বার্থ কি? পাকিস্তান আর ভারত হলো একে অপরের শত্রু দেশ। ওই ইউনূস সওদাগরের অফিস থেকে একজন স্টেটমেন্ট দিচ্ছে, পৃথিবীর অনেক দেশ এর চেয়ে কঠিন শত্রুতা ভুলে গিয়ে বন্ধুত্ব প্রতিষ্ঠা করেছে। আর পাকিস্তান আমাদের প্রতিবেশী। এই 2টা কথা বলেছি। প্রথম কথা হলো পাকিস্তান আমাদের প্রতিবেশী না, পাকিস্তান আমাদের কাছাকাছি দেশ। প্রতিবেশী হলো যার সাথে আমার বর্ডার আছে, সে হলো প্রতিবেশী। তো পাকিস্তান আমার থেকে 2000 কিলোমিটার দূরে। ঢাকার থেকে ইসলামাবাদের দূরত্ব হলো 2300 কিলোমিটার। মাঝখানে পুরাটাই হলো ইন্ডিয়া। পাকিস্তান আমাদের প্রতিবেশী হয় কিভাবে? আর বলেছে, উদাহরণ দিয়েছে, ফ্রান্স আর ব্রিটেন শত্রু দেশ ছিল, তারা এক হয়ে গেছে। জাপান আর এর সাথে আমেরিকার সাথে তুলনা করেছে, অথচ জাপান আমেরিকা এখনো দখল করে বসে আছে। জাপান হলো আমেরিকার একটা করদ রাষ্ট্র, যা বলবে তাই। জাপানের নিজস্ব পররাষ্ট্র নীতি বলতে তেমন কিছু নাই, আমেরিকার দিকে তাকায় থাকে যাবে। জাপানের ওখানে আমেরিকান ঘাঁটি আছে, একটা স্বাধীন দেশে বিদেশি ঘাঁটি থাকতে পারে না। আমেরিকা ফ্রান্সের সাথে ব্রিটেনের তুলনা করে, ফ্রান্সের সাথে ব্রিটেনের
শত্রুতা আজীবনের এখনো সভ্য দেশ হিসাবে। এবং ফ্রান্স এখনো তাদের শত্রুতাটা কিরকম পর্যায়ে আছে। ফ্রান্স এবং ব্রিটেন কোন এক টেবিলে বসলে কে বড়, কে লিড নিবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন ছিল, দেখা যায় ফ্রান্সের জন্য তারা, কারণ মূল ভূখণ্ড হলো ইউরোপের ফ্রান্সের সাথে, তারা ব্রিটেনকে তারা অতটা ওই রকম মনে করেন আইসোলেটেড। তো সেখানে ফ্রান্স হলো নেতৃত্বে, তারপরে জার্মানি। ব্রিটেনের তেমন গুরুত্ব নয়, তারা ব্রেক্সিটের উসিলা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। এখনো তাদের স্টেটমেন্টের মধ্যে অনেক পুরোনো যে শত্রু, ওই শব্দগুলো তারা ব্যবহার করে। তো আমাদেরও তো পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, আমাদের শত্রু, তারপরে সম্পর্ক আছে, কূটনীতি আছে, অর্থনীতি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আসা যাওয়া আছে, সবই আছে। কিন্তু বন্ধুত্ব হবে না যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না চাইবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের পাওনা টাকা না দিবে, যতক্ষণ না পর্যন্ত তাদের পাকিস্তানি যারা নিজেরা ঘোষণা করছে আমরা পাকিস্তানে ফিরে যাবো, বাংলাদেশে থাকবো না, তাদেরকে ফেরত নিয়ে নেবে। এবং তারা হলো দুষ্কৃতকারী। এখানে যত রকমের চিন্তায় রাজধানী, যত রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, সব তারা ওই বিহারীরা এসে তারপরে এগুলি করে। গণভবনের উত্তরাতে নেতৃত্ব দিচ্ছে তারা। উত্তরার থেকে যে মিছিল আসছে, সেই মিছিল গণভবন পর্যন্ত এসে পৌঁছে নেয়। তার আগেই এই মোহাম্মদপুর থেকে এই পাকিস্তানিরা এসে ঢুকে এই লুটতরাজ করছে। 32 নম্বরে গেছে আগে, এগুলো সব পাকিস্তানি বিহারীরা করছে। যাই হোক, এখন ভারত চাইলে, দেখেন আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন বহির্বিশ্বে আমরা যখন কথা বলি, কারণ ভারত একটা বিশ্ব শক্তি, in terms of size of the country, in terms of size of the economy, in terms of the population, it's a world power. সেটা আমরা আন্তর্জাতিক কূটনীতিতে ব্যবহার করতাম। আমরা ধরে নিতাম যে ভারত আমাদের সাথে আছে, প্লাস রাশিয়া আমাদের সাথে আছে। যে কোনো ফোরামে আমাদেরকে এই দুইটা দেশ, এবং চায়নাও, পরবর্তীতে চায়নাও 2009 সালের পরে চায়নাও আমাদের সাথে এক হয়ে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কোনো ইস্যুতে আমাদেরকে সমর্থন করত। কিন্তু এখন তো ভারত সেই সমর্থনটা দিবে না, এখন দিবে পাকিস্তান, যার থেকে পৃথিবী দূরে থাকে। কোন সভ্য লোক, সভ্য দেশ পাকিস্তান থেকে দূরে থাকে। সৌদি আরবের মতো দেশ পাকিস্তানকে চিঠি লিখে জানাইছে, তোমরা কিন্তু আমাদের এখানে ভিক্ষুক পাঠাবা না। ওরা প্লেন ভরে হজের সময় ভিক্ষুক পাঠায়, ওমরার সময় ভিক্ষুক পাঠায়, ইচ্ছা করার জন্য আবার প্লেন ভরে আসে। এই হলো পাকিস্তান। তাদের সাথে আপনাকে, ও আমাকে কি দিবে? তার সাথে আমার খাতির করে আমি যদি আমার প্রতিবেশীকে, যে ইউজফুল প্রতিবেশী, যার দ্বারা আমার উপকার হতে পারে, যার দ্বারা আমার ক্ষতি হতে পারে, তাকে আমি কেন হোস্টাইল করতেছি? এটা কোন ধরনের পররাষ্ট্রনীতি, কোন ধরনের কূটনীতি? ভারতের মতো দেশ যদি আমাদের উপরে ইনভেস্টমেন্ট বন্ধ করে, এটা সারা পৃথিবীতে নোটিশ দেবে। বাণিজ্য মেলা টাণিজ্য মেলা এগুলি করে কোনো লাভ হবে না। ভারত মাত্র শুরু করলো, আমি তো খুবই দুশ্চিন্তায় আছি। কেউ কেউ তো হয়তো মনে করে, আমাদের দলের মনে করে ভারত এখানে এসে সৈন্য পাঠায় যে, না, সেই কাজ ভারত কখনই করবে না, প্রয়োজনও নাই। আমি সবসময় বলেছি প্রয়োজন নাই ভারতের এখানে ফোর্স অ্যাপ্লাই করার। ভারতের যে সব ফোর্স আছে, সব টুলস আছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু সাইজ সাচ এ কান্ট্রি লাইক বাংলাদেশ। আমি নিশ্চিত যে আরো কিছুদিন পরে আরো স্টেপ নিবে। যতক্ষণ না পর্যন্ত ভারত যে ডিমান্ড করেছে, ডিমান্ড হলো গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরানো মানে রাইট টু এক্সপ্রেস, রাইট টু এক্সপ্রেশন, রাইট টু টক। আমাদের এখানে এগুলি কিছুই নেই, আইনের শাসনও নেই। This is totally absent. All these things has to be restored.
এটা হলো ভারতের প্রথম ডিমান্ড। হিন্দুদের উপরে যে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, যা যা করা হয়েছে, এগুলি তদন্ত করে যারা যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত সব দলকে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এইটা হলো ভারতের কনসার্ন। ভারতের বহু উচ্চপদস্থ কর্মকর্তারা এর আগে সেটা বলেছে, আর কানে দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে বিমস্টেকে স্পষ্ট বলে দিয়েছে এই কথাগুলি। তারপরে যখন কর্ণপাত করে নাই, একই জিনিস চলতেছে, তারপর তারা স্টেপ নেওয়া শুরু করেছে। আমি তো খুব ভয়ে আছি ভারত কোন একটা ইস্যুতে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক টাই যদি হল্ড করে তাহলে তো শেষ, সারা দুনিয়ায় আমরা আইসোলেটেড হয়ে যাব। কেউ যেন মনে না করে ভারত কি করলো তাতে কি আসে যায়, মনে করতেই পারে। মূর্খ লোকের তো কোনো চিন্তার শেষ নেই, সবকিছু চিন্তা করতে পারে। আবার কেউ কেউ মনে করতে পারে দরকার হলে আমরা আফগানিস্তান হবো, মানে আফগানিস্তানের মতো এক ঘরে হবো, সবকিছু চলে যাবে আমাদের, আমরা তারপরে এইভাবেই থাকবো। তারও সুযোগ নেই। ইন্ডিয়া এমন একটা পজিশনে বসা, আমরা এমন একটা জায়গায় ইন্ডিয়ার মধ্যে 4300 কিলোমিটারের বর্ডার নিয়ে ইন্ডিয়া আমাদেরকে ঘেরাও করে বসে, তার পেটের মধ্যে আমরা। আর ইন্ডিয়া তো কোন দুর্বল দেশ না, এটা ওয়ার্ল্ড পাওয়ার। এই জিনিসটা অনুধাবন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন তারা সসম্মানে ওখানে থাকার সুযোগ দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, এত চিৎকার দেওয়ার পরেও, তাহলে বুঝতে হবে যে তাদের বহু রাস্তা আছে। এটা আমি বলার এইভাবে পাবলিক ডোমেইনে বলা উচিত নেবে, বলতে পারবো না যে তারা সেই ব্যবস্থা নিতে পারে এবং নিবেও। এত অস্থির হওয়ার কিছু না। আমি আমার দলীয় নেতা কর্মী সমর্থকদেরকে বলবো, একটু ধৈর্য ধরেন, দেখেন সামনের কয়টা দিন কিভাবে যায়। হতাশ হওয়ার মতো কিছু হয় নাই। আশাবাদী হওয়ার মতো অনেক কিছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তাড়াহুড়ার কিছু নাই। কোনো ভালো কিছু অর্জন করতে হলে একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে ভারতকে চটিয়ে, ভারতের তার মানে এই না, আমার কথার অর্থ এই না যে ভারত যা বলবে আমরা তাই শুনব। এখন কথা হচ্ছে ভারত তো আজ পর্যন্ত এমন কোনো কিছু বলে নাই যেটা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে। কেউ বলও পারলে যে ভারত এই জিনিসটা বলছে যেটা আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে, বা শেখ হাসিনা এই কাজটা করছে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, না ভারত কোনোদিন সেরকম কিছু চেয়েছে, না শেখ হাসিনা সেরকম কিছু নিজের থেকে করেছে। একটা কথা বলে যে প্রধানমন্ত্রী একবার বলছিল যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। ইয়েস, এটা সত্য। প্রধানমন্ত্রীর কথাকে তো সবসময় কিছু লোক আছে টুইস্ট করে, এটাও টুইস্ট করেছে। প্রধানমন্ত্রী কোন প্রেক্ষিতে, কোন চিন্তা থেকে এটা বলেছে, এবং যেই কথাটা বলেছে প্রধানমন্ত্রী যা দিয়েছে কেন ভারত স্মরণ করবে? বিকজ আমরা বন্ধু সুলভ, ভাই সুলভ আমরা আচরণ করেছি। আমরা আমাদের মাটিকে, যেমন বিএনপি এই মাটিকে ব্যবহার করে পাকিস্তানের আইএসআই ষড়যন্ত্রে সেখান থেকে অস্ত্র এনে ভারতকে ডিস্টার্ব করতে চেয়েছে, ভারতের ক্ষতি করতে চেয়েছে, আমরা সেটা বন্ধ করে দিয়েছি আমাদের মাটি থেকে। কারণ ভারতকে আমরা কেন করতে যাবো? কেন যে ভারত না হলে আমাদের দেশ স্বাধীন হয় না, আমি সেই ভারতকেই ক্ষতি করতে যাবো কেন? আমি কি বেইমান নাকি? ভারত আমার কি ক্ষতি করছে যে আমি ভারতকে, ভারতের জন্য পিছনে এইভাবে লাগবো? সেটা শেখ হাসিনা বন্ধ করেছে।
ভারতের বাজারের কথা বলে, ভারতের বাজার তো শেখ হাসিনা ওপেন করে নাই, ভারতের বাজার ওপেন করছে বেগম খালেদা জিয়া 1993 সালের 11 এপ্রিল 7টা চুক্তিতে সিগনেচার করে। ওই 7টা চুক্তির অধীনেই ছিল যে যারা এই সার্কের মধ্যে আছে তাদের মার্কেট ওপেন করার জন্য, উনি সেটা করেছে। তারপর থেকে ভারতীয় পণ্য আমাদের ছয়লাভ হয়ে গেছে, কিছু করার নাই। ভারতের পণ্যের মান ভালো, দাম কম, স্বাভাবিকভাবে মানুষের অপশন যেটা সেটাই তো কিনবে। তো শেখ হাসিনা ওপেন করে নাই, that was Khaleda Zia who opened that market for India, not for India, for the compulsion of the treaty. তো ভারতে শেখ হাসিনা কি করে দিচ্ছে? শেখ হাসিনা যেটা করেছে সেটা হলো আমাদের দেশের প্রায় সমস্ত অস্ত্র ছাড়া সমস্ত কিছু ডিউটি ফ্রি অ্যাক্সেস দিচ্ছে ভারতে। এটা আনছে শেখ হাসিনা, এটা কেউ আনতে পারে না, এটা আনছে শেখ হাসিনা। আজকে গঙ্গা চুক্তির জন্য দৌড়াদৌড়ি করতেছে, পাত্তাই দিচ্ছে না। রায় দিলে আপনি কি করবেন? কিছুই করার নাই। বঙ্গবন্ধু প্রথমে এটা করছে, চুক্তি করছে বঙ্গবন্ধু প্রথম। 44,000 কিউসেক পানির চুক্তি ছিল। জিয়ার আমলে ওই চুক্তি এক্সপায়ার করে ওই আর হয় নাই, আর পানি দেওয়া হয় নাই। আমার শেখ হাসিনা ক্ষমতায় এসে এই চুক্তি নবায়ন করছে। তো ভারত থেকে শুধু দেয়ই নাই, সেখানে এনেছেও। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, বলুন, যদি সঠিক কিছু থাকে বলুন। বর্ডারে মাঝে মাঝে কিলিং হয়, আমাদের দেশে বর্ডারে কিলিং হয়, তারপর আমরা এটা পছন্দ করি না। কোনোদিন কোনো একটা কিলিং বলতে পারবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয় নাই? তো এই বিবৃতি তো আপনারা দিতেছেন, বাইরে কি করতে পারতেছেন? কোন মানুষকে ডেকে এনে চাটা খাওয়ায় আরো কিছু ওই ইয়ার থেকে সোনারঘাট থেকে জিনিসপত্র নিয়ে ইন্টারনেট থেকে নাস্তা রাস্তা নিয়ে, ভাই এটা তো বুঝতেছেন আমাদের পলিটিক্যাল ব্যাপার আছে একটু, এই জন্য আনলাম, একটু মনে কিছু নিয়েন না। তো এই ডিপ্লোমেসি শেখ হাসিনা ভাবতে পারছেন, এই দ্বিচারিতা শেখ হাসিনা করে না, যেটা করার সেটাই করেছে, প্রতিবাদ করেছে। প্রতিটা যতটা ঘটনা ঘটেছে প্রতিটা প্রতিবাদ করা হয়েছে। তো যাই হোক, আমি আমার প্রশ্ন রাখলাম, যারা ভারত বিরোধী করেন কোনো সমস্যা নাই, মানুষকে বিষিয়ে তুলছেন, মানুষের মনকে বিষাক্ত করে রাখছেন অনাহুত কথা বলে। আপনারা একটা চুক্তির কথা বলে, চুক্তি ওপেন করো। কোন চুক্তি, কোন ক্লোজটা বাংলাদেশের এগেইনস্টে আছে সেটাই একটা বাতিল করার কথা, একটা তো ওপেন করলো না। আর চুক্তি তো সব ওয়েবসাইটে আছে। কিছুদিন পর পর কিছু কিছু সুশীল বলে যে চুক্তি প্রকাশ করা হবে। চুক্তি প্রকাশের কি, চুক্তি প্রকাশ যতটা ট্রিটি হয়েছে প্রত্যেকটা ট্রিটি ওপেন আছে, ওয়েবসাইটে গেলেই হয়। এই নিয়ম কি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে গেলেই হয়, সেখানে প্রত্যেকটা ট্রিটি ওখানে আছে, ওপেন করা আছে। কোন ক্লজটা আছে বাংলাদেশের ক্ষতি হবে? এরকম তো আমাদের এই বঙ্গবন্ধু যে 25 বছরের চুক্তি করছিল সেটার বলছে গোলামী চুক্তি। তাহলে তো বলছি যে কোন গোলামী চুক্তির মধ্যে কোন শর্তটা আছে যেটা বাংলাদেশকে ছোট করেছে? এরকম চুক্তি পৃথিবীর বহু দেশে আছে। ইভেন জুন মাসে যে 71-এর পাকিস্তানের রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে চুক্তি হয়েছে, ওটারই একটা কপি। ওখানে বাংলাদেশের জায়গায় ইন্ডিয়ার জায়গায় রাশিয়ার জায়গায় বাংলাদেশ লেখা, আর বাকি সব অলমোস্ট সেম। তো ইন্ডিয়া বা রাশিয়ার কাছে বিক্রি হয়ে গেছিল। কারণ তো বলতেই তো পারো না আজ পর্যন্ত এটার মধ্যে যে 11টা ক্লজ আছে, যে কোন ক্লজটা আমাদের দেশের স্বার্থ বিরোধী। ঠিক একই কথা আমারও বলছি, গত 15 বছরে বা 20 বছরে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তি কোন শর্তটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, বা ভারত এমন কোন জিনিস চাইছে বাংলাদেশের কাছে যে জিনিস বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর। অথবা একটা মানুষের কাছ থেকে আমি নিলাম অকৃতজ্ঞের মতো, একটা দেশ পেলাম, আমাদের দেশের সেনাবাহিনীর থেকে তাদের দেশের সেনাবাহিনী বেশি রক্ত দিছে, জীবন দিছে আমাদের এই মুক্তিযুদ্ধ, আমাদের দেশ স্বাধীন করার জন্য। এই কথাটা মাথায় রাখতে হবে। সেই দেশটাকেও 3 মাসের মাথায়, 3.5 মাসের মাথায় সৈন্য ফেরত না পৃথিবীর ইতিহাসে নাই। শুধু একটা সম্ভব হয়েছে শেখ মুজিবের কারণে। তাহলে কোনোদিন পারবেন, এখন হয়তো আফসোস করবে যে কিছু মুনাফেক এই দেশে জন্ম হয়েছে, না জানলে আমি সেদিন আমার সৈন্য প্রত্যাহার করতাম না।
এটা ভারত মনে হয়। আর আজকে যদি ইন্ডিয়াতে পরিস্থিতি এমন হয়েছে, ইন্ডিয়া যদি আজকে ভোট হয়, গণভোট হয়, 95% জন ইন্ডিয়ান বলবে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করা ভুল ছিল। আর এখন থেকে 1 বছর আগে যদি ভোট হইতো তাহলে বলতো যে আরেক দেশে কেন আমাদের সৈন্য থাকবে। কিন্তু এখন উল্টা হবে, কারণ ইন্ডিয়ার সহযোগিতাই আমাদের দেশটার সৃষ্টি হয়েছে, তাদের জীবন, অর্থ, পরিশ্রম সবকিছুর বিনিময়ে, রাশিয়ার ব্যাকআপে। তো সেই দেশটা যদি আজকে এরকম বেঈমান দেশ হয়, তাহলে যা করার তারা তাই করবে। যাই হোক, আমি আর লম্বা করতে চাই না। ভারতের সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যা সমাধান করার একমাত্র উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা এবং সকলকে নিয়ে একটা নির্বাচন দেওয়া। তার মানে ইউনূসকে যেতে হবে, কারণ ইউনূসের অধীনে কেউ নির্বাচন করবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। সো ইউনূস মাস্ট গো, এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।